আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেনারেল ওয়াকারুজ্জামানের ঘন ঘন তুরস্ক সফর কিভাবে ভারতের সাথে তারেক রহমান সরকারের এই যে এখন শীতল সম্পর্ক চলছে সেটাকে শীতলতর করবে। আমরা দেখেছি যে ওয়াকারুজ্জামান অনেকবার তুরস্কে গেছেন। তুরস্ক মোটামুটি পরিচিত হয়ে গেছে বাংলাদেশের কাছে, যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী আছে, যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এদের বড় একটা প্রোটেক্টর হিসাবে এই গত কয়েক বছরে তুরস্ক আবির্ভূত হয়েছে। এমনকি বাংলাদেশের শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান যখন সে বিদেশে পালিয়েছিল, আমরা শুনতাম যে সে এখানে সেখানে আছে, মালয়েশিয়া আছে। আসলে সে তার ওই পালানোর বড় একটা অংশ তুরস্কে বসবাস করেছিল। সে তুরস্কে আশ্রয় ছিল, তুরস্ক থেকে সে ইউনুসের আমলে বাংলাদেশে এসেছে। আর বাংলাদেশে তো এই ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দেয়া কিংবা ভারতকে পরাজিত করা, ভারতকে টুকরো টুকরো করে ফেলা, এই যে এজেন্ডা বাংলাদেশের পাকিস্তানি সেকুলারদের এবং জঙ্গি শ্রেণীর আছে, এই এজেন্ডার কিন্তু সবচেয়ে গভীর ভাবে যে এই প্রয়োজনীয়তাটা অনুভব করে ভারতকে টুকরো টুকরো করে ফেলা এবং এর সেভেন সিস্টারকে খেয়ে ফেলা, যে মানুষগুলো এই জিনিসটা মন প্রাণ সবকিছু দিয়ে দিয়ে চায়, এটার মধ্যে কিন্তু এক নম্বর রয়েছে মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানের দীর্ঘ তুরস্ক বাস নিশ্চিতভাবে আমি ধারণা করি ভারতীয় কর্তৃপক্ষগুলো খেয়াল করেছে। আরেকটা জিনিস দেখবেন যে তুরস্ক বাংলাদেশের বগুড়াতে ড্রোন ইন্ডাস্ট্রি করবে, ড্রোনের কারখানা ফ্যাক্টরি বানাবে, এইরকম একটা বিষয় আলোচনা হচ্ছে। এটা নিয়ে দ্বিপাক্ষিক ভাবে আলোচনা হচ্ছে। দেখুন, আপনি ড্রোন বানান যা কিছুই তৈরি করেন না কেন, সেটা আপনি করতে পারেন যদি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতেন, প্রতিটা দেশের সাথে সম্পর্কের যে একটা ব্যালেন্স ছিল, এটা নিয়ে আমি একবার কথা বলবো। এটা আসলে যে তারেক রহমানের দল বিপজ্জনক ভাবে বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি, যেটা শেখ হাসিনা অনুসরণ করতেন, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা তারেক রহমানের সরকার এটা পালন করতে পারে না। ব্যক্তিগতভাবে তারেক রহমান বা ওনার সরকারে যারা দু একজন প্রজ্ঞাবান মানুষ আছেন তারা করতে পারবেন, কিন্তু মোটা দাগে বিএনপি জামাত এই ঘরানার লোকজন মনে করে যে ভারত আমাদের চিরশত্রু, সুতরাং ভারতের সাথে শত্রুতামূলক আচরণ করতে হবে। আপনি যদি এগুলো এক্সপ্রেস করেন, অর্থাৎ আপনার ভারত তো এগুলা সহজেই জানে, কারণ হলো যে যারা তারেক রহমানের সরকারের উপর পলিসি চাপিয়ে দিতে পারে বা প্রভাবিত করতে পারে, যেমন প্রফেসর শাহিদুজ্জামান, এদের বক্তব্য বিবৃতি, কিংবা আরো যদি আমরা নিচের দিকে যাই, যে সাকিব আলী যে ফরেন সার্ভিস অফিসার ছিল এক সময়, যে লতিফুর রহমানের মেয়ের জামাই, এই লোকগুলো যখন তারেক রহমান সরকারের পলিসি অ্যাডভাইজার, কিংবা এমনকি যে মেজর জেনারেল মুনির যে থিঙ্ক ট্যাঙ্ক করে, এখন আমি ওই দিন তাকে দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর একটা অনুষ্ঠানে গিয়ে ওই সামনের সারিতে বসেছিল ইন্ডিয়ান হাই কমিশনের প্রোগ্রামে। এই জেনারেল মুনিরকেও আপনারা সবাই চিনেন। এরা যখন তারেক রহমান সরকারের এই ডিফেন্স নীতি বলুন, পররাষ্ট্রনীতি বলুন, তারা এগুলো তো প্রভাবিত করে। এদের বেশিরভাগই বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশের পাকিস্তানি সেকুলার অংশ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী অংশ, এরা বিশ্বাস করে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র, হিন্দুরা যুদ্ধ করার সাহস হিন্দুদের নাই, এবং পাকিস্তানের সাথে ভারত যতবার লড়েছে বা ভারত পাকিস্তান যতগুলো যুদ্ধ হয়েছে, প্রত্যেকবার ভারত হেরেছে, কিন্তু পাকিস্তানের বিজয়টাকে উল্লেখ করা হয় না কোথাও। এইভাবে তারা তাদের মানসিকতা সাজিয়েছে। এই জিনিসগুলো যখন আপনার দুই রাষ্ট্রের মধ্যে এই বাস্তবতা বিরাজমান, তখন আপনারা যদি মনে ড্রোন কোনো কারখানা আপনি বাংলাদেশে করবেন, সেটা নিশ্চিতভাবে ভারতীয় কর্তৃপক্ষকে চিন্তিত করবে। কেন জানেন? সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে ড্রোন অত্যন্ত একটা সহজ, অল্প টাকায় ড্রোন বানানো যায় এবং অনেক বেশি ক্ষতি করা যায়। যেমন ইরান আমেরিকা যুদ্ধে ড্রোন ছিল ইরানের মূল শক্তি। এমনকি ইরানিয়ান ড্রোন রাশিয়াতেও গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু ইরানিয়ান ড্রোনের উপর অনেক নির্ভরশীলতা দেখা গেছে। কাজে ড্রোন এমন একটা প্রযুক্তি, আধুনিক যুদ্ধবিদ্যায় ড্রোন অনেক ধরনের শিফট করতে বাধ্য করেছে, বিশেষ করে যারা এই ডিফেন্স স্ট্র্যাটেজি নির্মাণ করেন প্র্যাকটিক্যালি যুদ্ধক্ষেত্রে। আমেরিকা যেমন যথেষ্ট ভুগেছে এই ইরানিয়ান ড্রোনের কাছে। কাজেই ড্রোনকে এখন দেখা হচ্ছে যে একটা চিপ ম্যাটেরিয়াল, যেটা যে কোনো দরিদ্র দেশের একটা বড় হাতিয়ার। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন, তাহলে এই যে ড্রোনের কারখানাটাকে শুধু ভারতই না, চীনও কিন্তু এটাকে তার নজরে রাখবে। অথচ এই যে কোনো একটা ফ্যাক্টরি আপনি করতেই পারেন, এটা কোনো বিষয় না, এটা অ্যাম্বিশাস দেশের জন্য ভালো, কিন্তু সেটা করতে হলে
আপনাকে আপনার বৈদেশিক নীতিটা স্ট্রং হতে হয়। আর দ্বিতীয় হলো যে দেশের অভ্যন্তরীণ আমাদের যে বিশৃঙ্খলা আছে, রাজনৈতিক ডিভিশন আছে, যে দেশটা দুই ভাগে বিভক্ত, এক ভাগ আরেক ভাগে সরকার থাকলে ফেলে দিতে পারে, এই অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই কোনো প্রজ্ঞাবান সরকার করে না। যাই হোক, তারেক রহমানের সরকারের আমলে আমরা এটা শুনছি, ইউনূসের আমল থেকে শুনে আসছি। কিন্তু তুরস্ককে মোটামুটি ভারত অত্যন্ত সন্দেহের চোখে দেখে, এবং তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ এরা মিলে একটা অক্ষশক্তি তৈরি করছে ভারত বিরোধী। এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় যথেষ্ট আলোচনা হয়, এটা নিয়ে প্রশ্ন করা হয়, এবং ভারতীয় ডিফেন্স অ্যানালিসিসের মধ্যে এই অক্ষশক্তিটা আছে। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু জেনারেল ওয়াকার আবার তুরস্ক গেল। এখন জেনারেল ওয়াকার তুরস্ক কি গেছে, যে তার তো আর বছর খানেক পরে চাকরি শেষ। এই যে নৌবাহিনী প্রধান নাজমুলকে নাকি রাষ্ট্রদূত করতে চেয়েছিল, পারেনি। তারেক রহমানের সরকার সঠিকভাবে তাকে অবসরে পাঠিয়ে দিয়েছেন। এখন জেনারেল ওয়াকার আগামী বছর কোথায় যাবে, তুরস্কে মাহমুদুর রহমানের মতো তুরস্কে বসবাস করবে কিনা, তারও কিন্তু একটা বাসস্থান দরকার। কোনোভাবেই জেনারেল ওয়াকার, যদি জেনারেল ওয়াকারের সাথে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিকনসিলিয়েশনের উপরেই কিন্তু নির্ভর করছে জেনারেল ওয়াকার এবং তার আগামী 14 পুরুষের ভবিষ্যৎ। এটা বিএনপি আর জামাত এরা কিন্তু জেনারেল ওয়াকারকে আর নিরাপত্তা দিতে পারবে না। যেদিন জেনারেল ওয়াকার অবসরে যাবে সেদিন থেকে বিএনপির আর জেনারেল ওয়াকারের মনে থাকবে, কারণ জামাত আর জেনারেল ওয়াকার এক হয়ে গিয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার যে ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, সেটা আবার কিন্তু জামাতেরই তখন বড় ধরনের নিরাপত্তা সংকট থাকবে। কাজে জেনারেল ওয়াকারকে অবশ্যই একটা বিদেশি বাসস্থান বেছে নিতে হবে। সেটা করতে জেনারেল ওয়াকার তুরস্ক যাচ্ছে বা কি করতে যাচ্ছে, এগুলো নিয়ে আমি মনে করি যে ভারত খেয়াল রাখবে, এবং এই যত খেয়াল রাখবে তত কিন্তু তারেক রহমান সরকারের সাথে জেনারেল ওয়াকারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক এমনিতেই আমরা বুঝতে পারছি যে এটা জটিল থেকে জটিলতর হচ্ছে, সেটা আরো জটিলতার দিকে যাচ্ছে এই তুরস্কের সাথে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির যে উদ্দেশ্য। আসলে তুরস্ক না হয়ে যদি কোনো ইউরোপিয়ান দেশ হতো, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র হতো, তাহলে কিন্তু ভারত হয়তো এই ধরনের খেয়াল রাখতো না। কারণ এই তুরস্ক রাষ্ট্রটা প্রেসিডেন্ট এরদোগানের আমলে তার যে মিক্সড ফরেন পলিসি এবং জঙ্গিদের সাথে খাতির, আবার নেটোর সদস্য হিসাবে তাকে আসলে একটা গভীর পর্যবেক্ষণে সবাইকে রাখতে হয়। সেটা রাশিয়াও রাখে, চীনও রাখে, ভারতও রাখে, অর্থাৎ ইউরোপও রাখে। শুধু এই এরদোগানের জঙ্গি সংশ্লিষ্টতার কারণে। আপনাদের মনে আছে কিনা, যখন বাশার আল আসাদের দেশে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছিল, তখন এই এরদোগান সাহেব একটা রাশিয়ান প্লেনকে গুলি করে ফেলে দিয়েছিল, একটা রাশিয়ান আধুনিক যুদ্ধ বিমানকে। পরে কিন্তু পুতিন অনেক এটা নিয়ে প্রকাশ্যে ক্রোধ প্রকাশ করেছিলেন, বা তার ভাষায় উনি বলেছিলেন যে এটা আমরা মনে রাখবো এবং বারবার কিন্তু তুরস্ককে এটা স্মরণ করিয়ে দিব। তখন এরদোগান এই তুরস্কে গিয়ে যে কাজটা করেছে, যেভাবে ক্ষমা চেয়েছে রাশিয়ার কাছে, সেটা আপনি বলতে পারেন যে সাষ্টাঙ্গে প্রণাম করা, যেটাকে আমরা বলি, একেবারে পুরো শরীর বিছিয়ে দিয়ে মাপ চাওয়ার মতো কাজ করেছিল। ফলে জঙ্গি গোষ্ঠীরা যখন যা করতে পারে, কিন্তু তাদের যে চিন্তা ভাবনা যে কোনো একটা দেশ মানে চাইলে যুদ্ধে পরাজিত করতে পারে, তারা যেহেতু হিন্দু, তারা যুদ্ধ করার সাহস পায় না, এই যে এইসব চিন্তা ভাবনা জনিত কারণে বাংলাদেশের যে যা কিছু চলছে ইতিমধ্যে, সেইটা অত্যন্ত আপনার জটিলতর করছে ভারতের সাথে সম্পর্ক। এর মধ্যে আমরা একটা নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদন পড়লাম, সেখানে আমরা দেখলাম যে তারেক রহমান সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা, একজন ব্রিগেডিয়ার, তিনি বিমস্টেকের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশগ্রহণ করে সেখানে অজিত দোভালের সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং তেমন পাত্তা পাননি। অজিত দোভালের কাছে উনি রোহিঙ্গা ইস্যু তুলতে গিয়ে সেটা অজিত দোভাল বলেছেন, এই খবরের তথ্য অনুযায়ী যে জানা যায় যে অজিত দোভাল বলেছেন যে এইটা তো এই ফোরাম না, রোহিঙ্গা ইস্যু এখানে আলোচনা করার কিছু নাই। এবং জিনিসটা বিশ্বাসযোগ্য, নিউজ পেপারের রিপোর্ট যেভাবে করে তারা সেভাবেই করেছেন, যে জানা গেছে এটা খুবই বিশ্বাসযোগ্য। প্রথম কথা হলো যে তারেক রহমানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার, দেখেন এই লোকের যে পোর্টফোলিও বা ইত্যাদি, তো এই অজিত দোভালটা মিটিং করছেন, সেখানে তো এই লোকের জবুথবু হয়ে বসে থাকার কথা। সে এমন যদি বাংলাদেশের কোনো থিঙ্ক ট্যাঙ্কে থাকতো, আগে থেকে কোনো দক্ষতা দেখিয়ে কিছু একটা হতে পারতো, সে তো একটা ম্রিয়মান ব্যক্তি এই ধরনের অনুষ্ঠানে অজিত দোভালদের সাথে মিটিং করার জন্য। সে যে খবরটা বের হয়েছে, এটাও কিন্তু একটা রিফ্লেকশন আছে যে ভারতের সাথে তারেক রহমান সরকারের কি ধরনের সম্পর্ক যাচ্ছে। কিন্তু তারেক রহমান সরকার এখন কি করছেন, তারা কি স্থায়ীভাবে ওইটা দ্বারা প্রভাবিত হয়েছেন যে শাহিদুজ্জামানরা যেটা বলে যে হিন্দুরা যুদ্ধ করতে সাহস পায় না,
এই নীতির উপর যদি তারেক রহমান চলেন সেটা উনি চলতে পারেন, তবে আমার মনে হয় তারেক রহমানকে এবং বিএনপি সরকারকে এই তাদের যা কিছু কর্মকাণ্ড সার্বিকভাবে ভারতকে উত্তক্ত করা বা চিন্তিত করার ক্ষেত্রে সেগুলো নিয়ে আরেকটু সতর্ক হওয়া দরকার। বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান ডিজিএফআই প্রধানত গিয়েছে তুরস্কে, গেলেন সেনা, সবাই জানে যে তুরস্কের সাথে পাকিস্তানের সাথে ব্যবসায় পড়তেছে না বা পাকিস্তানের গুরুত্ব কম, তাই তুরস্কের সাথে একটা একটা গাঠবন্ধন করার চেষ্টা করতেছে। কারণ অলরেডি বগুড়াতে নাকি ড্রোনের ফ্যাক্টরি বানাইতেছে, আর ড্রোনেরই ফ্যাক্টরি বানাইতেছে না আসমানি গজব নাজিল হবে সেই ফ্যাক্টরি বানাইতেছে, আল্লাহ আলিমুল গায়েব ভালো জানে, গড ভালো জানে, ভগবান ভালো জানে। তো দেখেন নিজেই নানা জায়গাতে আনা লোক, তুরস্ক দেয়ার লোক। আপনার মনে আছে রোহিঙ্গারা যখন আসলো, রোহিঙ্গারা যখন তুরস্কের ফার্স্ট লেডি চলে আসলেন, সবাই মনে করলো তো রোহিঙ্গা তো সব নিয়ে যাবে। তুরস্ক হইলো সেই বন্ধু শুধু নিতে জানে, দিতে জানে না। তুরস্ক কাউকে কোনোদিন কিছু দিয়েছে জানা নাই। তুরস্ক একটা লোককে দিয়েছে, একটা সংশয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যাতে ফাত্রামি জারি রাখে, শিবির যাতে রাজনীতি করতে পারে, সেই জন্য মসজিদে 20 কোটি টাকা দিয়েছে। কিন্তু 2টি টাকা তিনি কিন্তু রোহিঙ্গাদের জন্য দেন নাই। সবচেয়ে মজার বিষয়, আরো মজার বিষয়, এই রোহিঙ্গারা কিন্তু তখন থেকে বলে আসে যে তাদের নাকি ওই জায়গাটা তুরস্কের প্রেসিডেন্ট বউ কিনে দিয়ে গেছে, এগুলো বলে। আমি নিজের কানে শুনেছি রোহিঙ্গাদের কাছ থেকে বলেছে। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। আমরা কি মাগনা থাকি, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের জন্য দিয়ে গেছে, এগুলো রোহিঙ্গাদের কথা। এটা দায়িত্ব নিয়ে বললাম। এবং জাতিসংঘ মহাসচিব কয়েকদিন আগে আর জমি দিয়েছে সেখানে, মানে পার্মানেন্টলি থাকবে এখানে। হ্যাঁ, এরা কি যাওয়ার জন্য এসেছে? রোহিঙ্গারা পৃথিবীতে যাওয়ার জন্য আসে নাই। আচ্ছা, এরা না বিপদে পড়ে আসছে। আপনি জানেন বাংলাদেশ সরকারও বিপদে পড়ে 70,000 পাসপোর্ট দিয়েছে। আজ পর্যন্ত আমি আমার বাচ্চা কাচ্চাদের পাসপোর্ট এখনো হাতে পাই নাই। ঠিক আছে, হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমার বাচ্চা কাচ্চাদের মানে আমারে বলছে যে তো হবে হবে, এখনো হয় নাই। 1 বছর যাবত আমার বাচ্চা কাচ্চাদের পাসপোর্টের চেষ্টা করতেছে, হয় না। আর রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিয়েছে। পাসপোর্ট আর আমার দরকার নাই, ডিসেম্বর মাসে তো আমি যাইতেছি। ঠিক আছে, তোমার পাসপোর্ট আর দরকার নাই, পাসপোর্ট আমি যাই দিব, পাসপোর্ট আমার দরকার নাই আর। মানে আপনি কনফার্ম ডিসেম্বরে আপনি যাচ্ছেন? কেন যাব না, আমি না তো শুধু বাংলাদেশের জনগণ। ডিসেম্বর হচ্ছে পাকিস্তানিদের পরাজয়ের দিন। ডিসেম্বর হচ্ছে বাংলাদেশে ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস। ডিসেম্বর হচ্ছে রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, নেজাম ইসলাম, পেয়ারা পাকিস্তানি, তুরস্ক, এদের পরাজয়ের দিন, পরাজয়ের মাস, পরাজয়ের বছর। তাদের পরাজয় মেনে নিতে হবে এবং হবে। ডাকসু বটতলায়, ঢাকা ইউনিভার্সিটির ঐতিহাসিক বটতলা, যেখানে বাংলাদেশের নানা ইতিহাস তৈরি হয়েছে, সেখানে সেই বটতলার স্বাধীনতা পতাকা উঠছে বটতলায়। এই বটতলাতে একটা এক্সিবিশন যেটা করছে আজকে, এক্সিবিশন 2টা দিক। এক হচ্ছে সাইদকে, আবু সাইদের জন্য বন্দনা, আরেক সাইডে একটা ফাঁসির মঞ্চ, শেখ হাসিনাকে এনে এখানে তারা ফাঁসি দিবে। অত নালিয়া দেশের না শেখ হাসিনাকে ফাঁসি দিবে, ফাঁসির মঞ্চ ওইটাই থাকবে, কিন্তু দৃশ্যপটটা পাল্টে যাবে। কার কার ফাঁসি হয়, কার কার ফাঁসি হবে না, সেটা তো ডিসেম্বর থেকে বোঝা যাবে। শেখ হাসিনা কি বাংলাদেশে আসতেছে আত্মসমর্পণ করার জন্যে? জননেত্রী শেখ হাসিনা কি আসতেছে বাংলাদেশে এই জেলে যাওয়ার জন্যে? তিনি আসতেছেন আত্মসমর্পণ করাবেন। জননেত্রী শেখ হাসিনা আসতেছে বাংলাদেশে এসে তিনি জেলে ভরবেন এই সমস্ত স্বাধীনতা বিরোধী, জুলাই সন্ত্রাসী, যারা 18 মাস 22 মাস যাবৎ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করতে চায়, যারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে, তাদেরকে জেলে ঢোকানোর জন্য তিনি আসতেছেন, তাদেরকে আত্মসমর্পণের জন্য তিনি আসতেছেন। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে এবং বিজয় হয়েছে। এইবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে তারা বিজয় ছিনিয়ে আনবে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারবে না। কিন্তু তারা কিভাবে ইউনাইটেড হচ্ছে, এই যে শাপলা চত্বরের মামলাটা সামনে আনা হয়েছে এখন এই কারণে, হেফাজতকে মাঠে নামানোর জন্য। হ্যাঁ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন, তারা ঐক্যবদ্ধ হচ্ছে, মিডিয়া। তো সেই মতিউর রহমান চৌধুরী থেকে আরম্ভ করে নুরুল কবির থেকে আরম্ভ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, কিন্তু যাতে কোনোভাবে আপনার ভালো হয়েছে,
दूध का दूध पानी का पानी हो गया, अब आएगा मजा खेलने में, अब आएगा মজা। কারণ আমরা এখন দুশ্মন চিনতে পারতেছি। আগে তোমরা বুঝতে পারি নাই যে আমি বল নিয়ে যাকে যাকে আমি মাইনাস করে বলটা পাস করব, আমি যাকে লেফট বা রাইট থেকে গোল ডি বক্সে বল পাঠাবো, ওইখানে গিয়ে দেখো ওটা আমার ড্রেসে পড়া আমার বিরুদ্ধের পক্ষ। এখন তো আমি চিনে ফেলেছি তারা কারা। সেটা সাংবাদিকের বেশি আসুক, বুদ্ধিজীবীর বেশি আসুক, আপনার আপনার লেখকের বেশি আসুক, মানবতাবাদী সকল মানবতাবাদীর বেশি আসুক, প্রগতিশীল রাজনীতিবিদের বেশি আসুক, বামের বেশি আসুক, আর খামের বেশি আসুক, আর জামের বেশি আসুক, আর আমের বেশি আসুক, আমরা তো তাদের চিনে ফেলেছি। আমাদের জন্য ভালো হয়েছে। আমরা চাই আরো তারা ঐক্যবদ্ধ হোক, তারা সরাসরি ডিক্লেয়ার করুক যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাহলে না খেলাটা আরো জমে যাবে। কিন্তু এখনো তো তারা ঠিক যেমন ক্ষমতায় আসার, ক্ষমতা দখলের আগে, আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদের আগে তারা কি স্লোগান দিয়েছিল? বঙ্গবন্ধুর বাংলায়, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আরো কি বলেছে তারা? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এগুলো ছিল তাদের স্লোগান। আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিল, কেমন ফ্লেক্স ড্রেসে তারা আসছে। এখন তো তারা পরিষ্কার, আমরা তাদের চিনে ফেলেছি। আমরা তো চাই তারা আরো ঐক্যবদ্ধ হোক। আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষ ঐক্যবদ্ধ হোক, আর ওইদিকে তারেক রহমানের নেতৃত্বে সাদা শকুন আমির জামাত, সাদা শকুনের নেতৃত্বে, আমার ভাবির পোলাদের নেতৃত্বে, ভাবির পোলাদের মামু ওয়াকারের নেতৃত্বে এর ঐক্যবদ্ধ হোক। তাহলে তো খেলাটা জমে যাবে। তারপরে দেখা যাবে কার সাথে কার কত দম, কার কত শক্তি, সেটা বোঝা যাবে। আমরা তো চাই তারা ঐক্যবদ্ধ হোক। আমিও তো দোয়া করতেছি তারা ঐক্যবদ্ধ থাকুক, তারা যেন আমাদের সাথে না মিশে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মধ্যে যারা না ভিড়ে যায় ক্যামোফ্লেক্স নিয়ে, আওয়ামী লীগের ভিতরে তারা যেন হেলমেট লিগ হয়ে না ঢুকে, আওয়ামী লীগের ভিতরে তারা যেন লুঙ্গি লিগ হয়ে না ঢুকে। আমরা তো চাই তারা বাইরে থাকে। এই মুহূর্তে তাদের নাই, তাদের এইভাবেই ঢুকতে হবে। এদের এইভাবে সারা জীবন ছদ্মবেশেই থাকতে হবে। কারণ সততার শক্তি আলাদা, মেধার শক্তি আলাদা, সত্যের শক্তি আলাদা। সেটা আমরা বারবার দেখেছি, ভবিষ্যতে দেখব। আপনি এদের ঐক্যবদ্ধ হইতে দেন। আরো যারা আছে তাদের মুখোশ আরো খুলুক। আমরা দোয়া করি স্বাধীনতা বিরোধীরা তাদের সকল মুখোশ খুলে সামনে আসুক। আমি দোয়া করি জামাতিরা সকল মুখোশ খুলে সামনে আসুক। আমি দোয়া করি, তারা বলেছে না দুই বাপের এক পোলা, তারা ঐক্যবদ্ধ থাকুক। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, দেখি আমরা পারে কি পারবো না। আমরা মিটবো না কোনোদিন, আমাদের কোনোদিনই মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিজয় হবেই। কিন্তু সমস্যা হচ্ছে এই হারামিরা, প্রতারকেরা, মুনাফেকেরা, ভণ্ডরা, তারা আমাদের সাথে মিশে যাবে। এটাই হচ্ছে বিপদ। তাই আপনি যেটা বললেন যে আমাদের প্রতিপক্ষ, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, আওয়ামী লীগের প্রতিপক্ষ, ছাত্রলীগের প্রতিপক্ষ, ৭২-এর সংবিধানের প্রতিপক্ষ, জয় বাংলার প্রতিপক্ষ, তারা ঐক্যবদ্ধ থাকুক। আর যারা পক্ষের তারা ঐক্যবদ্ধ থাকুক। আবায়েগা মজা। শিশির মনির বলছে যেহেতু তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে, সীমান্তের মধ্যে পাইলেই তাকে অ্যারেস্ট করবে, তারা অ্যারেস্ট করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাবে। শিশির মনির কে? আমি তো বুঝতে পারলাম না কে। মঞ্জুর মোর্শেদ আবার অন্য কথা বলছে। মঞ্জুর মোর্শেদ বলছে যে আসলে বাংলাদেশের রিপোর্টাররা যথাযথ জায়গায় গিয়ে জিজ্ঞেস করে না, এর জন্য তারা উল্টিয়ে পায় যায়। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এমন কোন নজির নাই কোন একটা ফাঁসির আসামি সুপ্রিম কোর্ট ছাড়া তার দণ্ড কার্যকর হয়েছে, দণ্ড বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট তাকে শুনবে, সুপ্রিম কোর্ট তার কথা শুনবে। খুব শক্তি দিয়ে মঞ্জুর মোর্শেদ যে কথাটা বলছে। মঞ্জুর মোর্শেদ মানে যিনি অপদেষ্টি ছিলেন, উপদেষ্টা। মঞ্জুর মোর্শেদ আপনার মনে আছে একজন আইনজীবী, যিনি ওই যে আওয়ামী লীগ আমলে প্রায় বিভিন্ন ইস্যুতে মামলা করতেন কোর্টে গিয়ে। শুনেন, আরো স্পষ্ট করে বলি, এই দেশটা শিশির মনিরদের না, এই দেশটা শিশির মনিরের মায়ের ভাতারদের না, এই দেশটা জামাতিদের না, এই দেশটা হেফাজতিদের না, এই দেশটা চামড়া নাই পীরের মুসলিম লীগ নেজামে ইসলামের না, এই দেশটা বাংলাদেশ আওয়ামী লীগের, এই দেশটা ছাত্রলীগের, এই দেশটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের। কোথাকার কোন শিশির মনির? সে আসবে শেখ হাসিনারকে ফাঁসি দেবা। আমার ওরা হাসি আসতেছে। যখন তাদের শাওন মাস, যখন তাদের হাতে ৮০ মণ ঘি ছিল, তখনই শেখ হাসিনাকে স্যালুট দিয়ে ১৮ জন সেনা কর্মকর্তাকে দিয়ে
বিমান কর্মকর্তাকে দিয়ে সসম্মানে ভারতে পাঠাইতে হয়েছে, তাকে দিবে ফাঁসি। বড় মজা পেলাম শিশির মনিরের কথা। এই তো সেই শিশির মনির যে জঙ্গিদের আবরার ফরহাদকে যারা মারে তাদের ছিল উকিল। এই তো শিশির মনির যে একই সাথে জঙ্গিদেরও ছাড়াই আনে, আবার মুক্ত চিন্তকদের পক্ষে গিয়ে মামলা লড়ে। এই সেই ফাত্রা শিশির মনির না? এই সেই শিশির মনির না যে বলেছিল যিশু ভগবান কৃষ্ণ এক? এই সেই শিশির মনির না যে বলেছে রোজার পূজা এক? আমি শেখ ফরিদ যদি বলি রোজার পূজা এক, কালকে তো আমার কাফের ফতোয়া দিবে। আপনি যদি কালকে বলেন যিশু মোহাম্মদ সব এক, আল্লাহ ভগবান সব এক, কালকে তো আপনার বিরুদ্ধে অস্ট্রেলিয়াতে ফতোয়া দিবে। আর আজকে শিশির মনির এগুলো বলে কোনো ফতোয়া নেই। তো আপনি যে কথাটা বললেন, যদি আমরা এক থাকতে পারি, কিন্তু আমাদের যে এক কিভাবে থাকবেন দেখেন, কিভাবে এক চিন্তা করে কিভাবে আনা হয়েছিল এই দুলাভাইকে। 23শে জুন ছিল দিনটা জি, ছিল 23শে জুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই 23শে জুন সে দেখাইলো, এবার সেনাবাহিনী মোতায়েন করে দেখাইছে সে সেই 23শে জুন। জি, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমাদের সমস্যা হলো এই যে বললাম যে আমাদের শত্রুরা এরকম আমাদের মুখোশ পরে চলে আসে। কিন্তু এই ওয়াকার বলুক যে সে আমাদের প্রতিপক্ষ, বলুক এখনো। তার যদি মুরত থাকে, ওয়াকারের যদি মুরত থাকে, তার তো 95-96 হাজার বাহিনী রয়েছে। সে বলুক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে বলুক এই দেশের মুক্তিযুদ্ধের যারা রাজাকার আলবা তাদের পক্ষে, বলুক দেখি টিকে থাকতে পারে কিনা। 95 হাজার বন্দুক নিয়ে পারবে না, 95 দিনও টিকতে পারবে না, সরাসরি যুদ্ধ ঘোষণা করে। কিন্তু সমস্যা হচ্ছে এই সকল আমাদের শত্রুরা তারা কখনো আমাদেরই নেতাদের আস্তিনে বা আমাদের পকেটে, আমি তো জানতাম না। আমার সাথে ঘুরতো 2 জন ছিল, মানে আমার সাথে প্রায় 15-20 জন ঘুরতো, মানে সরাসরি কাছাকাছি সবসময়। তাদের মধ্যে 2 জন ছিল সরাসরি রাজাকারের পক্ষে। আমি জানতামই না, বুঝতে পারি নাই, মিস্টেক হয়ে যায়। কারণ এমন সে আমি তো বলি নাই আমি আওয়ামী লীগ, সে চিৎকার দিয়ে দিয়ে বলতো তার সে বড় আওয়ামী লীগ নাই। 5 তারিখে দেখলাম জামাতের লোক, 5 তারিখে দেখলাম আর একজন বিএনপির লোক। তো এরকম ধোকা দিলে তো আমাদের এটা থেকে সাবধান থাকতে হবে। এই ধোকাবাজারা পারবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। পারেনি। এই যে একটা মানুষ, এই দেখেন নৌবাহিনী প্রধান ছিল সে, তার নাম হচ্ছে এডমিরাল নাজমুল হাসান। তার বিরুদ্ধে করাপশনের এত অভিযোগ আসছে, করাপশনের অভিযোগের কারণে তাকে দুদক তদন্ত শুরু করছে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। আপনি আমি আমাদের তো 5 টাকা পাইলেই অ্যারেস্ট করে ফেলে। আমাদের পাইলে না পাইলেও অ্যারেস্ট করবে। আমাদের যদি কেন দুর্নীতি নাই? কেন নাই? এর জন্য হ্যাঁ, এই তো কেন আমরা দুর্নীতি করি না এর জন্য অ্যারেস্ট করবে ওনারা হলে নিজের পেটের পোলারে থাপড়া দিলে হাতে ব্যথা পাওয়া যায়। আর আমি একটা কথা লিখেছি যে পেটের পোলা গাঁজা খাইলে গন্ধ করে কম। যে পেটের পোলা গাঁজা খাইছে, গন্ধ কম করতেছে, সে যদি পুরো বাংলাদেশ খাই ফেলে তাও তাকে অ্যারেস্ট করবে না। কিন্তু দেখেন এত কিছু, এরা যে কত হারামি। এই যে আওয়ামী লীগকে বলেছে দুর্নীতিবাজ, এখন দেখেন থলের বিড়াল বেরোয় পড়তেছে। তারা হইলো বড় দুর্নীতিবাজ। তারাই করেছে। বাংলাদেশের কোন সেক্টরে সেনাবাহিনীর আন্ডারে নাই, সব জায়গায় তো দুর্নীতি হয়, সব জায়গায় দুর্নীতি হয়। তো এরা ধরুক না ধরুক আমরা জানি না, কিন্তু এদের দলিলে আমরা আগামীতে একে ধরবো, বাংলাদেশের জনগণ একে ধরবে, এদেশের আদালত তাকে ধরবে, আদালতে নিয়ে যাবে। দেখি কতদিন। এটা কি শব্দ ভাই? দুই বানসু এসে টকশো করতে। ও গালি দিয়েছে আমাদের। আমার এই ভাবির পোলা পেয়ারা পাকিস্তানি, তো এর মনে মানে অন্য একটা গালি দিয়েছে আর কি। আমার এই ভাবির পোলার মনে বড় কষ্ট, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। আমার ভাবির পোলার মনে বড় কষ্ট, আমরা মগা মৌদুদির বিরুদ্ধে কথা বলি। মগা মৌদুদি চিনছেন তো, জামাতের যে প্রতিষ্ঠাতা, তার নাম মগা মৌদুদি। ওরা বলে মৌলানা মৌদুদি, কোথাকার কোন মৌলানা, ওটা মগা মৌদুদি। মগা মৌদুদির উম্মতদের কাছে আমাদের তো গালি দিবেই তারা। তাদের তো হৃদয়ে বড় ব্যথা, তাদের বাপদাদারা 71-এ ব্যথা পেয়েছিল, সেই ব্যথা তারা ধরে রেখেছে ওয়ারিশ সূত্রে। আমরা এই ব্যথাটা আবার ডিসেম্বরে আরেকটু যাতে ঘাও হয় সেই ব্যবস্থা করে দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ফরিদ ভাই, পাসপোর্টে আজকে পাসপোর্ট গুলো চেক করলাম, পাসপোর্টে বাংলাদেশের এই ইয়ার ছবি আনতেছে। এই যে আবু সাইদের ছবি আনতেছে পাসপোর্টে। বাংলাদেশে স্বাধীন করছে মুক্তিযুদ্ধের। আবু সাইদের কি ভূমিকা বাংলাদেশ স্বাধীন করতে?
প্রথমে দুঃখ প্রকাশ করি, হয়তো অনেকে আমাকে বলে আমি লাইভের সময় খাইকে ভাই সন্ধ্যা থেকে শুরু করছি, যে না খেলে সমস্যা হয় তাই খেলাম, ক্ষমা করবেন আমাকে। আপনি যেটা বলেছেন পাসপোর্টে যুক্ত হচ্ছে কোথাকার কোন সাইদ, কোথাকার কোন মুগ্ধ, কোথাকার কোন ওয়াসিম জসিম, সৈলানা, আলমগীর, এদের নিয়ে ছবি দিবে। ভালো করেছে, আপনি রাগ করেন কেন? আমি রাগ করি নাই, আমি একটু আগে একটা লাইভে বলে আসলাম আমি খুব খুশি হয়েছি। তো তাদের এই আয়োজন আমি খুশি। বলেন এখন জিজ্ঞেস করেন কেন খুশি, জিজ্ঞেস করেন আমি উত্তরটা দিই। কেন? প্রথমত কারণটা বলি, কারণ আমি যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি যদি বলতাম এই ঘটনার আগে, মানে এই নিউজটা আসার আগে, আমি যদি বলতাম যে বাংলাদেশের পাসপোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিতে হবে, বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে, আওয়ামী লীগের আমার পাগল বলতো না? বলেন আপনি পাগল বলতো কিনা? খোদা আওয়ামী লীগ আমার পাগল বলতো, আর মৌলবী সাহেবের বলতো মানুষের ছবি দিব, চিকরি করতো। এখন এই কাজটা আমাদের এগিয়ে দিল। আমাদের উচিত যারা এই আয়োজনটা করেছে, এই যে পাসপোর্টে এই যে কোথাকার কোন সাইদ, মুগ্ধ, দুগ্ধ শিশু, ওয়াসিম জসিম, নায়ক আলমগীর টালমগীরের ছবি লাগাইতে চাইছে, ওই জায়গায় আমরা বঙ্গবন্ধুর ছবি লাগাবো, শেখ হাসিনার ছবি দিব, কোন সমস্যা কোথায়? আমাদের কাজ এগিয়ে দিয়েছে, এদেরকে আমি বাতাসা খাওয়াবো আগামী মানে শুক্রবারে। এই যে কন্ট্রাক্টারি, এই কন্ট্রাক্টারির জন্য কয়েক হাজার টাকা লাগবে। হ্যাঁ, আরেকজন কন্ট্রাক্টর পাবে, আপনি তো আর পাবেন না কন্ট্রাক্টর। আমি কন্ট্যাক্ট পাই আর না পাই, বঙ্গবন্ধুর ছবি লাগাবো। আমি কন্ট্যাক্ট পাওয়াতে না পাওয়াতে যায় আসে না। কেন? ওই যে ইয়ের ডায়লগ দিব, ওই যে সায়ান আছে না একটা ঘাতক, সায়ান, বিরাট আধুনিক সায়ান, সায়ান বলছে না যে সে যদি 6,000 কোটি টাকা দুর্নীতি করে তাকে কিছু বলা যাবে না, কারণ সে জুলাই যোদ্ধা। আমরাও তখন বলবো আমরা জুলাই বিরোধী যোদ্ধা, আমরা 6,000 ওই কথাটাই বলবো, তখন 6,000 কোটি টাকা আমরাও নিবো, এই কথা আমি বলবো, সমস্যা কি? আগামীতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং যে সরকার আসবে তার দুর্নীতি করার কোনো সমস্যাই না। কারণ কি জানেন, সব কাজ এরা করে দিয়ে গেছে, যা যা বলবে উত্তর রেডিমেড। অর্থাৎ আপনাকে যেমন ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আমি মনে করেন 1,000 কোটি টাকা মালিক হলাম, সায়ান্ত তখন বলবে এই কোথাকার কোন ফরিদ এত টাকার মালিক কিভাবে হলো? কয়েকদিন আগে যেরকম মাত্র 1200 টাকা 1500 টাকা দাম শার্ট গায়ে দিয়ে ঘুরছে, হালার পোহালা এখন 50,000 টাকা দাম ব্লেজার কেমনে পরে? আমি তখন সায়ানকে বলবো, সায়ান তুমি না বলেছিলা জুলাই যোদ্ধাদের অধিকার রয়েছে 6,000 কোটি টাকা দুর্নীতি করার, তুমি সায়ান নিজে বলিয়াছ, তা আমি 1,000 কোটি টাকা নিয়েছি, তোমার তাহাতে কি হইয়াছে? আমিও তখন 2টা ঘাতক রাখবো সায়ানের মতো গান গাওয়ার জন্য, কোনো সমস্যা নেই। তারা এগুলো সুবিধা আমাদের করে দিচ্ছে, যদিও আমি তা করবো না, কারণ আমার চিন্তা এগুলোই না, আমার জীবনের চিন্তাই আলাদা। আমার ধনী হওয়ার স্বপ্ন না, রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন আমার হলো, আমি সমাজ পরিবর্তন চাই, আমি সমাজ পরিবর্তনের দিকে যাব, সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, সেই জন্য আমাদের রাজনীতি দরকার, সেই জন্য আমাদের অর্থ দরকার হতে পারে, কিন্তু অর্থ আমাদের ব্যক্তিগতভাবে কোনো জীবনে আমাদের চাহিদা অত্যন্ত সীমিত। আমরা এটা মজা করার জন্য বলছি, এগুলো আবার বললেন না যে শেখ ফরিদ এটা বলেছে, আমাদের চাহিদা অত্যন্ত সীমিত, আপনারা কল্পনাই করতে পারবেন না। আপনি আমাকে একদিন দাওয়াত দিয়ে দেখেন যে আপনাকে বেশি খাবার দিলে আমি খাই কিনা, এবং আপনার বাসায় দ্বিতীয়বার যাই কিনা। আমাদের জীবনের চাহিদা অত্যন্ত সীমিত, কারণ আমাদের যুদ্ধ অনেক লম্বা অনেক দীর্ঘ। আমরা সমাজ পরিবর্তনের কাজে ব্যস্ত আছি এবং ব্যস্ত থাকবো। আমৃত্যু সমাজ পরিবর্তনের, পৃথিবীতে পরিবর্তন আনার জন্য আমরা কাজ করি। আমরা কোনো পদ, কোনো দলের পদ, কোনো এমপিত্ব, মন্ত্রিত্বের জন্য আমরা কাজ করি না। আমাদের অনেক কাজ আছে, আমাদের কাজটা অনেক দীর্ঘ, 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়। আমৃত্যু আমরা কাজ করে যাব সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, পৃথিবীর পরিবর্তনের, মানুষের চিন্তার চেতনার পরিবর্তনে কাজ করে যাব। এবং আমাদের উত্তরসূরি বলতে আমার সন্তান নয়, আমরা যারা আদর্শের উত্তরসূরি আমরা কাজ করে যাই। তবে এটা করে ভালো করেছে তারা এই যেটা করেছে, আমরা বঙ্গবন্ধুর ছবি, আমি প্রথম দাবি করব, আমি এর আগে লাইভে বলে এসেছি, যখন আওয়ামী লীগের সরকার গঠন হবে আমার প্রথম দাবি থাকবে, প্রথম দাবি কেন্দ্রীয় শহীদ মিনারে আমি প্রথম দাবি জানাবো আমাদের লোকজন নিয়ে, যে বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে দাও। এই অপকর্মের প্রতিশোধ আমরা এইভাবে নিব। আর সেই কাজটা তারা কিরকম ফাত্রা, এই দেশের মানুষ কিরকম রাবিশ চিন্তার চেতনার লোক এই দেশের সরকারের উপদেষ্টা পরিষদ, এদের তো মুসলেকা সরকার, এগুলো ফাত্রা সরকার, এগুলো কিসের মুসলেকা সরকার? মুসলেকার তো একটা আকল থাকে, কিসের উপদেষ্টা? এগুলো ফাত্রা উপদেষ্টা, ফাত্রা মন্ত্রী পরিষদ। কোনো ব্যাককল ছাড়া এই সমস্ত কোথাকার কোন সাইদ, কোথাকার কোন মুগ্ধ, কোথাকার কোন তার ছবি পাসপোর্টে, আর এইখানে 570 সাবান দিয়ে বঙ্গবন্ধুর গোসল করাইছ, হাই রে হাই, কোন দেশ এটা? কত বড় বেইমান! আর এদের পাসপোর্টের ছবি না। বঙ্গবন্ধুর ছবির কথা যদি বলতাম, মৌলবীরা দেখতেন কি চিকরি লাগাইতো। এখন মৌলবীরা চুপ, আগামীতে মৌলবী মোল্লা তোমরাও চুপ থাকো, আমরা বঙ্গবন্ধুর ছবি লাগাবো, তোমরা ঠেকাইও। পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগাবো, তোমরা ঠেকাইও। আওয়ামী লীগও যদি ঠেকাইতে আসে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবো। আগামীতে এটা করে তোমরা ভালো করেছো, আমরা যাতে বলতে পারি যে বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে লাগাবো। আমি খুব খুশি, এরা যারা এর উপর আমার একটু রাগ নাই, বরং কাজটা ভালো করেছে, আমাদের কাজ এগিয়ে দিয়েছে।
জি ধন্যবাদ। এটা কোন বুদ্ধি বিএনপির? ওদের এটা কি ওই যে বললাম আগে তো বলছি মুসলেকা সরকার, এটা হলো ফাত্রা সরকার। এর দেখেন এদের উপদেষ্টা হলো গাঁজাখোর। জাহেদের দিল্লি এয়ারপোর্টে বের করে দিচ্ছে না যে নিশৌরি কাহা আছে। আমি যদি এই দেশে তো একটা চেয়ারম্যানও যদি কথা বলে, চেয়ারম্যানও বলবে এটা তো হইতে পারে না। আর এই দেশের এত বড় বড় শিক্ষিত উপদেষ্টা, মানে এটা জেদ করেই তারা করবে। এরা তো বাংলাদেশকে ধারণ করে না, এরা মনে করছে বাংলাদেশ কোনো ক্লাব, পাড়ার কোনো ক্লাব। কত বড় ফাত্রামি, এদের ছবি দিবে আর বঙ্গবন্ধু ছবি দিবে। উস্কানি দিছে আপনার। ডিসেম্বরে তো বলবে, কি বলবে আমি বলে দেই, বলবে আমাকে পাসপোর্ট দেয় না, ট্রাভেল পাস দেয় না, কিভাবে আসবো? কে বলবে? আপনি বলবেন ডিসেম্বরে যখন শেখ হাসিনা আসবে না, তখন আপনি বলবেন যে পাসপোর্ট দেয় না, ট্রাভেল পাস দেয় না, কিভাবে আসবে? আমি যে পাসপোর্ট নিয়ে আসবো, ট্রাভেল পাস নিয়ে আসবো, এটা আপনাকে কে বললো? বাংলাদেশে হ্যাঁ 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 হ্যাঁ। এই গবেটারা জানেই না, এই গবেটারা জানেই না যে এদের যে মায়ের লাং ছিল ওই এই গোলাম আজম, গো আজম, তারপর এরা কোথায় কোথায় পালাইছিল এরা জানে। তারেক রহমান কি পাসপোর্ট নিয়ে আসছে? তারেক রহমানের পাসপোর্ট ছিল? গাধাইটা জানে তারেক রহমানের পাসপোর্ট কই পেলো? তারেক রহমান 17 বছর পর যদি পাসপোর্ট পায়, আর আমাদের পাসপোর্টের তো মেয়াদ আছে, আমরা কেন পারবো না? আর আমরা আসবো কিনা পাসপোর্টের আবেদনই করে না, শুধু আবেদনই করে না। ভাবির পোলা যখন যখন কেসকি বান্দির পোলারা শুনে রাখো, যখন গণেশটা উল্টে যাবে তখন সব দাবার পাশা সব উল্টে যাবে। এই যে শিলং সালাউদ্দিন 9 বছর পর কিভাবে আসলো? কোন পাসপোর্ট দিয়ে আসছে? কি দিয়ে আসছে? কোন বিষয়ে আসছে? কোন পাসপোর্টে আসছে? শিলং সালাউদ্দিন যে স্বরাষ্ট্রমন্ত্রী, ভাবির পোলা এটুকু বুঝো না? ট্রাভেল পাস কিসের ট্রাভেল ট্রাভেল আমরা জানি ওইগুলা। এখন এগুলো বলবো কেন কিভাবে আসবো? যখন আসার তখন তো আসবোই। আমরা যখন আসবো তারেক রহমান দেশে থাকতে পারবে? এই যে ভাবির পোলারা দেশে থাকতে পারবে? ওদের পয়দা করছে যে জামাতের আমির দেবে, পালায় যাবে সব। আমরা তো যাবো আর জয় করব, দেখতে পারবে তারা। আমরা তো সেনাবাহিনীর কাঁধে চড়ে যাব না। আমরা কিন্তু তোমাদের মতো ভাবির পোলারা সেনাবাহিনীর কাঁধে চড়ে যাব না। আমরা আমাদের জনগণের শক্তির যোগ্যতায় যাব, জনগণকে সাথে নিয়ে যাব। তোমাদের মতো সেনাবাহিনীর কান্দে উঠে আসবো না। দেখতে পারবা ভাবির পোলারা। হাসো, তোমরা চেঁচাও, আমরা চাইতেছি, দেখি তোমরা ডিসেম্বর পর্যন্ত কত চেঁচাইতে পারো। তাদের এখন বড় শক্তি কিন্তু মিডিয়া, কিন্তু সেই প্রথম আলো নিঃসন্দেহে। আর ভাবির পোলা আর একটা কথা কই, আমি যে বাংলাদেশে নাই এটা তুমি কেমনে বুঝলা? বুঝছো ভাবির পোলা, আমি যে এখনো বাংলাদেশে বরিশালের স্বরূপকাঠি পেয়ারা বাগানে নাই, তুমি কেমনে বুঝলা? আপনার চশমাটা আপনার কিন্তু অবিরাম লিখতেছি, কিন্তু আপনাকে ইয়ে করার জন্য। ভাবির পোলারা এগুলো বলতে থাকুক, সমস্যা নাই। ভাবির পোলাই ছাত্রলীগের লঙ্গির তলে ঢুকবে আমরা জানি। এই ভাবির পোলার মায়ে আওয়ামী লীগের কাছে গিয়ে হাঙ্গা পাবে 2 বার করে, এটাও আমরা জানি। এগুলো না আমরা থোড়াই কেয়ার করি, আমরা তাদের চিনি। গোলাম আজমের দুই পোলা এখন আজকে অনেকে ইলিয়াসের পোস্ট শেয়ার করতেছে। ইলিয়াস ঠিক লিখছে, ইলিয়াস ঠিকই আসছে। না ভাবির পোলা, তুমি এই কথাটা ইলিয়াসের ওনে যায় বলো। ভাবির পোলার ওই ইলিয়াসের পোস্টে গিয়ে একটু বলে আসো। শুনেন, ইলিয়াস যে কথা বলছে শেখ হাসিনা আসবে, এটা বললে আমাদের কি বলতে জানেন? শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর, ছাত্রলীগের দোষর, ভারতের দোষর। ইলিয়াস বলছে আর কথা নেই, চুপচাপ। শেখ হাসিনা আসবেই। এই বাংলাদেশ শেখ হাসিনার বাপের। শেখ হাসিনা দেশে আসবে না, কে দেশে আসবে? শেখ হাসিনাকে ঠেকাবা ভাবির পোলারা। কিন্তু সমস্যা হলো যে তোমরা পালায় আবার সেই সেই ভাবির পোলাদের মতো। জি, চমৎকার একটা কথা মনে করে দিয়েছেন। জি ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি এই কথাটা মনে করে দেওয়ার জন্য। এটা আমি মনে মনে প্রথমেই ভেবেছিলাম বলবো, আমি ভুলে গিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 24 মিনিটে কথাটা মনে করতে পারিনি। মিস্টার কি নাম ওনার? আকরামুজ্জামান, ধন্যবাদ আপনাকে। এই যে জ্বালানি মন্ত্রী সাহেব টুক্কু সাহেব বলেছেন, টুক্কু সাহেব টুকু টুকু করে টিলাম প্রেস খেলতে গিয়ে বলেছেন নিকৃষ্ট লোকের আওয়ামী লীগ করে। তাই নিকৃষ্ট লোকের কাছে আত্মীয়তা করলো কেন? এই কথাটা একটু আমরা জানতে চাই। আমার টুক্কু সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেন তিনি আত্মীয়তা কোথায় করছে, তার বিআইটা কে? এই নিকৃষ্ট লোকের সাথে তিনি আত্মীয়তা করলেন কেন? দ্বিতীয়, তিনি এই কথা বলে পুরো বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, তাকে তিনি টিজ করেছেন। তাকে কানে ধরে সংসদ থেকে ঘেঁটি ধরে বের করে দেওয়া হয়েছে পিএল দিয়ে, জনগণের মতের প্রতি অশ্রদ্ধা দেওয়ার জন্য। 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, আপনি বলেন নিকে ও আমার উৎকৃষ্ট আলাগো। ফাত্রামির একটা মাত্রা আছে। এই মন্ত্রী, জ্বালানি মন্ত্রী টুকুলে আরেক ফাত্রা।
এর রাজনৈতিক না জ্ঞান আছে না কাণ্ড আছে, শুধু রাজনীতি করলেই হবে না, কিছু আকল থাকাও চাই, ভাষা একটু পরিবর্তন না, করা উচিত। এইগুলো হচ্ছে ওই যে সব যে আউলে গেছে মাথা, শেখ হাসিনা হ্যাঁ, আসতেছে, পাগল হয়ে গেছে। শেখ হাসিনা যেদিন ঘোষণা করেছে, সবগুলো শেখ আউলে গেছে কিন্তু শেখ ইয়াদ হাসিনা করে যেদিন কিন্তু। ঘোষণা করেছেন আমি আসতেছি, অনেকের পায়ের নিচে মাটি নেই, আর কয়েকদিন পরে এমনি উন্মাদ হয়ে যাবে, সবাই এমনি হেমায়তপুর পাগলা গারদে চলে যাবে এমনি। তবে টুকু সাহেবকে বলে দেই, আপনার বিয়ে আপনাকে রক্ষা করতে পারবে না। না, এই এই যে টুকু সাহেব চিন্তা করেন, টুকু সাহেবকে যদি বাসায় বাসায় বক্তব্যের পরে তার মেয়ের জামাই যদি 2 গালে 2টো চড় মেরে থাকে, আমরা তো দেখি নাই সেগুলো। উন্মাদ হয়ে গেছে এরা এরা আসলে আসলে বাংলাদেশে যারা রাজনীতি করে অধিকাংশ হচ্ছে আরোপিত যোগ্যতার মানুষ, বেশিরভাগ সব দলেই অর্জিত যোগ্যতার কম। অর্জিত যোগ্যতা হলে তিনি এরকম একটা ফালতু তিনি কথা একটু বলতে পারেন। ভদ্রভাবে আপনাকে বলতো, অবাক কাণ্ড, পরিচয় ও বুদ্ধি দিল। আমি তো বলি নাই ভাই বুদ্ধিজীবী হয়ে গেছি, আমি বলছি বুদ্ধিজীবী হয়ে গেছি। আমার সে বড় আমার এই দেশের বহু ফাত্রা বুদ্ধিজীবী হয়ে গেছে, আমার বুদ্ধিজীবী হওয়ার অত শখ নাই, আমার বুদ্ধিজীবী হওয়ার অত শখ নাই। এই দেশের যে ফাত্রারা এই দেশের বুদ্ধিজীবী। টাকলা ফুয়াদ আপনার বুদ্ধিজীবী, আপনার আরেক বোনের ভাতার আছে ব্যারিস্টার, বালিস্টার, ভুয়া ব্যারিস্টার হইলো বুদ্ধিজীবী। আমরা বুদ্ধিজীবী হোক, আমাদের সেই যোগ্যতা আছে নাকি আমরা বুদ্ধিজীবী? আমি বলছি বুদ্ধিজীবী হয়ে গেছি, আমরা তো দাবি করি নাই ভাই। আপনি কেন বলেন ভাই? আপনাদের বুদ্ধিজীবী হলো ওই যে ফাত্রা মৌল, ওই যে মগা মধু দিয়ে আপনার জন্য বুদ্ধিজীবী, যে মৌলবী না হয় মৌলবী, সাইদি হলো আপনার কাছে বুদ্ধিজীবী, তেইলেরা জায়গার, যার কোনো সার্টিফিকেটই নাই। আপনার ইন্টারমিডিয়েট পাস প্রধানমন্ত্রী হতে পারলে আমি বুদ্ধিজীবী হলে কি কি অপারেটটা করলাম, মহাভারত শুদ্ধ হয়ে গেল। রিক্সাওয়ালা যদি মেয়র হইতে পারে আর আমি বুদ্ধিজীবী হইতে বিরাট অপরাধ করে, আমি তো বলি নাই ভাই। আপনি তো আমার বলতেছেন আমি বুদ্ধিজীবী হইতে, আমি বুদ্ধিজীবী হইতে চাই নাই। আবার এই যে যখন আর কি এই যে ফরিদ কবির যে জি বুদ্ধি, ও যখন কথাবার্তা বলে আমার বেশ মজাই লাগে, কারণ ওকে আমি তো মধুর ক্যান্টিনে মোশাররফ আমি শুয়ে, সে দুইজন ছিল ছাত্র ঐক্য ফোরাম নামে একটা সংগঠন করতো তারা, তখন কি বলতো সেগুলো মনে পড়ে সেটা। নুরুল কবির, নুরুল কবির। জি 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 বেলাজই তো আমি, বেলাজ না, বেলাজ তোমার মতো ফাত্রারে সোজা করতে তো আমার বেলাজই হইতে হবে। এই দেশে বুদ্ধিজীবীরা চেনা হয়ে গেছে, বহুত লোকের আগে বিরাট বালেশ্বর ভালো বুদ্ধিজীবী মনে করতাম, বুদ্ধি হইলে বুদ্ধিগত দূর, বুঝতে পারছো শোনার জন্য না? বেলাজ হয়েছি তোমার মতো ফাত্রাদের সোজা করার জন্য, তোমরা তো ভালো কথার মানুষ না। আজকে শেষ করবো একটা বিষয়টা নিয়ে, এই যে ওই যে বেলুচিস্তানের ব্যাপারটা নিয়ে তো আমাদের তো মিডিয়ার সরগরম এই মুহূর্তে, কারণ বঙ্গবন্ধুর ওই বক্তব্যটার কারণে, এবং ওই মেয়েটা তো বন্দি আছে কিন্তু, জি 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 ওই মেয়েটা বন্দি আছে, এবং হচ্ছে যেহেতু এই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করছে তারা, এর জন্য ওইটা সামনে আসছে আমার জি জি সোশ্যাল জি মিডিয়ায় একজন, সোশ্যাল মিডিয়াতে একজন, যেহেতু উনি জুলাইয়ের সাপোর্টার আর কি, বুদ্ধিজীবী আর কি, উনি যেহেতু বঙ্গবন্ধু বলছে, কাজে বেলজিস্তানের পক্ষে নিতে পারে না বঙ্গবন্ধু বলার কারণে উনি পোস্ট দিচ্ছে, বেলুচ আর্মি কতগুলা আমাদের রেপ করছে, এগুলো যদি তারা স্বীকার করে নেয় তাহলে আমরা তার স্বাধীনতার পক্ষ নেব। ওই ফাত্রা বেলুচের পক্ষ নিলেই কি না নিলেই কি, সেজন্য বেলুচিস্তানের স্বাধীনতা রক্ষা হবে কি হবে না, এটা কি ওর কথাই বলবে, ওর কথাই হবে? ওরা স্বাধীনতা ঘোষণা করেছে এবং বেলুচ স্বাধীন হবে, অবশ্যই হবে। আমরা শেষ করবো আজকে। ফরিদ ভাই, আপনি কি কি বলবেন, শেষ সংযোজন করবেন? আপনার দল তো চ্যাম্পিয়ন হবে। জি, সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আমার দল আজকে চ্যাম্পিয়ন হবে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আবার কেউ জিজ্ঞেস করেন না কোন দল, সেটা জানাবো রেজাল্টের পরে। যাই হোক, যেটা বলতেছিলাম, প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলি, আপনি ব্যক্তির সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, যে কেউ পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, সমালোচনা করতেই পারেন, কিন্তু নিন্দা সেটা আলাদা জিনিস, এবং মিথ্যা সেটা আলাদা জিনিস। মিথ্যা আর নিন্দা এটা ক্রিটিসিজমের মধ্যে পড়ে না, ক্রিটিসিজম আলাদা জিনিস। আর একটা জিনিস বলে যে সুস্পষ্ট,
যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, যারা জয় বাংলা স্লোগান বিরোধী, যারা ৭২ সংবিধানের বিরোধী, তাদের বিরুদ্ধে আমার অবস্থান সুস্পষ্ট। আপনি বুদ্ধিজীবী হন আর লেখক হন আর বিরাট বড় আর্মি অফিসার হন আর যত বড় রাজনীতিবিদ হন, সেটা ফাটায় ফেলাম একেবারে, কোনো কথা নাই, সেটা মেটা ভেঙে ফেলবো, কোনো কথা নাই, পারবেন না। মুক্তিযুদ্ধের বিরোধিতার যদি মুরুদ থাকে সরাসরি অবস্থান নেন, ক্যামোফ্লেক্স ড্রেস নিয়েন না। আইসা বললেন না যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই বইলে আইসা বঙ্গবন্ধু বিরোধী হবেন। মুরদ থাকলে বলেন যে এই বাংলায় মুজিবের ঠাই হবে না, স্লোগান দেন দিয়ে দেখি টিকতে পারেন কিনা। দেখি যে এই বাংলায় পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানার উল্টা স্লোগান দেন, দেন যে লাহোর আর তুরস্ক আপনার ঠিকানা। মুরদ থাকলে সেই, আমি জানি আপনারা পারবেন না। আর ওই বুদ্ধিজীবীদের আমরা চিনি, তারা কয় নাম্বার বুদ্ধিজীবী, বাংলাদেশের বুদ্ধিজীবী তো তারাই যারা বলে জামাতের সমালোচনা করেছে ফ্যাসিজম, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে গণতান্ত্রিক। ওই সমস্ত বুদ্ধিজীবীদের আমরা থোড়াই কেয়ার করি, সেই জন্য কথা বলতে এসেছি। যোগ্য লোক যখন যোগ্যদের কাজ না করে তখন অযোগ্যদের দায়িত্ব নিতে হয়। সেই জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বুদ্ধিজীবীরা কমায় আছে, এই সময় বাংলাদেশের মানবাধিকার কর্মীরা হানিমুনে আছে, এই সময় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা ঘুমিয়ে আছে। তাই আমরা বাধ্য হয়েছি সেই দায়িত্ব পালন করতে, আমাদের আসতেই হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের মতোই অযোগ্য লোকেরা এগিয়েছিল বলে আজকে মুক্তিযুদ্ধ হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে। ভালো থাকবেন সবাই। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই আমাদের ছিল, আছে এবং আজীবন থাকবে। ধন্যবাদ সকলকে। ভারতের গোপন বার্তা নিয়ে সেনাবাহিনীতে তোলপাড়, সেনাপ্রধানের নৈশভোজ ও নেপথ্যের হিসাব। ইস্তাম্বুল যাওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে গভীর রাতে কিসের এত জরুরি বৈঠক? কে ইস্তাম্বুল গেলেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ভোরে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রওনা দেওয়ার ঠিক আগের রাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের সাথে একটি বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে আসা বার্তা কি তবে সেনাপ্রধানের কাছে পৌঁছে দেওয়া হলো? সম্প্রতি বাংলাদেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক অন্দরে ঘটে গেছে এক অবিশ্বাস্য নাটকীয়তা। একদিকে পদোন্নতি নিয়ে মতপার্থক্য, অন্যদিকে বিদায়ী নৌপ্রধান ও সরকারের ভেতরে অজানা মনস্তাত্ত্বিক টানাপোড়েন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের অনুসন্ধানী প্রতিবেদনটি, যেটি উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশ হয়েছে এবং এটি প্রকাশের পর শুরু হয়েছে তুমুল আলোচনা। চলুন জেনে নেওয়া যাক কি ঘটেছে ভারতের বার্তা থেকে শুরু করে সেনাপ্রধানের তুরস্ক সফর পর্যন্ত। ঘটনার সূত্রপাত নয়াদিল্লি থেকে। বিমস্টেক ডিফেন্স অ্যাডভাইজারদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম। সেই সম্মেলনের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 10 মিনিট কথা বলার সুযোগ পান তিনি। বৈঠকে ব্রিগেডিয়ার ইসলাম রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি উত্থাপন করেছিলেন, কিন্তু অজিত দোভাল সরাসরি জানিয়ে দেন দ্বিপাক্ষিক কিংবা আঞ্চলিক কোনো ফোরামেই এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ঢাকা ফেরার পরই ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার বাসভবনে একটি বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান। ইস্তাম্বুল সফরের ঠিক কয়েক ঘন্টা আগে এই বৈঠক হওয়ায় একে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে ভারতের কাছ থেকে আসা এমন কোনো বার্তা এসছে যে বার্তাটি সেনাপ্রধানের কাছে পৌঁছে দিতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং তার ফেরা নিয়ে অবশ্যই ভারত, বাংলাদেশের সেনাবাহিনী, আমেরিকা, চীন, রাশিয়া ইত্যাদি নানা রকম আন্তর্জাতিক সমীকরণ এখানে মিশে আছে। এই সমীকরণেরই কোনো বার্তা কি অজিত দোভাল দিয়েছেন ব্রিগেডিয়ার শামসুল ইসলামের মাধ্যমে, এবং সেই বার্তাটা কি সেনা প্রধানের কাছে তড়িৎ গতিতে পৌঁছে দেবার জন্যই কি সেনাপ্রধান যেদিন ইস্তাম্বুল গেলেন তার ঠিক আগের রাতে ভোরে গেছেন সেনাপ্রধান, মধ্যরাত পর্যন্ত বৈঠক করেছেন, বৈঠক করে ভোরে চলে গেছেন? বিশেষ কোনো বার্তা অবশ্যই আছে। তবে এই নৈশভোজের প্রেক্ষাপট শুধু ভারতের বার্তাতেই সীমাবদ্ধ ছিল না, এতে উপস্থিত ছিলেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানও। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে কিন্তু এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। আদতে অ্যাডমিরাল হাসানের জন্য এটি ছিল একটি বিদায় সংবর্ধনা,
বলে রাখা ভালো, 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান ঘটেছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অ্যাডমিরাল হাসান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তৎকালীন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। সেই সময় জেনারেল দ্বিবেদীর সাথে যোগাযোগের পরই সামরিক বাহিনী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত সপ্তাহে বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল হাসানের চাকরির মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেনি। পাকিস্তানপন্থী হিসেবে বর্ণিত এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক থাকার অভিযোগ ওঠা এই বিদায়ী নৌপ্রধানকে পশ্চিমা কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠাবে কিনা তা নিয়ে বর্তমান সরকারের অভ্যন্তরে আলোচনা চলছে। এখানে পাকিস্তানপন্থী কথাটা এসছে। কোন বাহিনী প্রধান পাকিস্তান সফর করেছেন প্রথম এই বিদায়ী নৌপ্রধান মিস্টার হাসান। এই নৈশভোজের পেছনে ছিল আরো একটি বড় কারণ। বিশ্বস্ত সূত্র অনুযায়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিগত কয়েক মাস ধরেই সরকার 3 জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি আটকে রেখেছে। তুরস্কে রওনা হওয়ার ঠিক আগের রাতে এই নৈশভোজের মাধ্যমে মূলত সেনাপ্রধান ও নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার দূরত্ব ও মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সাংবাদিক এনায়েত কবির এখানে আরেকটি বিষয় তার স্টোরিতে তুলে ধরেছেন, সেটি হলো ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়ার বিষয়টি অনেককেই অবাক করেছে। কারণ 2024 সালের 5 অগাস্টের আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন সহ রাজনৈতিক নানা বিষয় আকবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনকি 5 অগাস্ট সেনাপ্রধান, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হয়েছিল, এই মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন কিন্তু এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। পরবর্তীতে তিনি সিন থেকে আউট হয়ে গেছেন। যেভাবে বিএনপির ত্যাগী নেতারা মন্ত্রিপরিষদ বা কোনো সুবিধাজনক জায়গায় সরকারে স্থান পাননি, ঠিক তেমনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর দীর্ঘদিন বিএনপির সাথে কাজ করেও তিনি কিন্তু কোনো সুবিধাজনক অবস্থান পাননি। তারেক রহমান ঢাকায় ফেরার পর থেকে জেনারেল আকবরকে বিএনপি কিংবা সরকারের কোনো ভূমিকায় আর দেখা যায়নি। তবে গত সপ্তাহে তাকে কুর্মিটোলা গল্ফ ক্লাবে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে। এবার আসি সেনাপ্রধানের তুরস্ক সফরের মূল উদ্দেশ্যে। ড্রাগন ও বাইরাক্টারের মতো তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি সরাসরি পরখ করে দেখতে সেনাপ্রধান তুরস্ক সফরে গেছেন। আইএসপিআর-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এই সফরে তিনি একাধিক তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির সুবিধা ঘুরে দেখবেন। তাছাড়া তুর্কি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সদস্য ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন। সবচেয়ে বড় সংবাদ হলো এই সফরের মাধ্যমেই বাংলাদেশের বগুড়া বিমান ঘাঁটিতে তুরস্কের একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, এর মাত্র কয়েক সপ্তাহ আগেই সামরিক প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া সফর করেছিলেন। ভূ রাজনীতি, দেশের অভ্যন্তরীণ সামরিক পদায়ন ও প্রযুক্তিগত আধুনিকায়নের এই মেগা সমীকরণ শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সম্মানিত দর্শক, আজকের যে পর্বটি, এটা অনেকটা ফোক এবং ফ্যান্টাসি প্রকৃতির। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে একজন মানুষের মৃত্যু নিয়ে, একজন মানুষের জীবন নিয়ে কি করে ফ্যান্টাসি তৈরি হতে পারে, বা এটা হাউ ইট ইজ পসিবল। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের 6 কোটি মানুষ যারা
যে কোনো মূল্যে চাচ্ছে শেখ হাসিনা আরো বহু বছর বেঁচে থাকুক। তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই, এবং তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত দিয়ে রেখেছেন এই 6 কোটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে আরো অনেক কিছু। এরকম একটা জায়গাতে আপনি চিন্তা করেন যে মানুষের যে তাদের যে কল্পনার শক্তি, তাদের যে ইচ্ছার শক্তি, সেটা যে কোনো সময় সুনামি আকারে এই রাজপথে ভেঙে পড়তে পারে। অন্যদিকে এই 6 কোটির কাউন্টার আরো 6 কোটি মানুষ, এই 6 কোটি মানুষ শেখ হাসিনাকে একটা বিরাট অংশ ভয় পাচ্ছে, আর একটা বিরাট অংশ মাঝামাঝি যে না একেবারে খারাপ ছিল না, এই শুধুমাত্র এই জিনিসগুলো যদি বাদ দিত তাহলে তো বর্তমান যেভাবে চলছে তাদের চেয়ে ভালো চলতো। আরেকটি অংশ বলছে যে না, এই ভদ্র মহিলা কোনো অবস্থাতেই ভালো ছিলেন না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই বাংলাদেশের যত রকম অশান্তি সুনির্দশা তার কারণে হয়েছে, এবং আজকের যত কিছু দুর্ভোগ দুর্দশা সরকারের সব শেখ হাসিনার জন্য। কাজেই তাকে মারতে হবে, তাকে ফাঁসিতে চড়াতে হবে, এবং তাকে এই বাংলার মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এই রাষ্ট্রের কল্যাণ নিহিত। এদের সংখ্যাও কিন্তু কয়েক কোটি। তো কাজেই যখন এরকম একটা অবস্থা চলে, সেখানে মাঝামাঝি একটা জায়গায় যদি আপনাকে অবস্থান করতে হয় তাহলে ফ্যান্টাসি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখানে যদি ধরুন শেখ হাসিনার পক্ষে খুব বেশি কথা বলতে যান, তাহলে তারা যারা প্রতিপক্ষ তারা সঙ্গতির কারণে আপনাকে ফাঁসির আসামি বানিয়ে ফেলবে। আর আপনি যদি শেখ হাসিনাকে ফাঁসির আসামি বানিয়ে অন্য যে সকল কট্টরপন্থী এখন যারা নেতা রয়েছেন তাদের মতো কথাবার্তা বললেন, তাহলে আপনাকেও তারা হিট লিস্টে রেখে দেবে। এবং আমাদের দেশে আপনি যদি স্বাধীনতার ইতিহাস পড়েন, সেই চারু মজুমদার থেকে শুরু করে সিরাজ শিকদার থেকে শুরু করে জাসদের রাজনীতি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গেরিলা বাহিনী ছিল তারা যে সকল দুর্ধর্ষ কর্মকাণ্ড করেছেন, তাদের অনেকে নিজের মুখে স্বীকার করেছেন, অনেকে বই লিখেছেন। যেমন কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, খুব নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এরপরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী, বীর বিক্রম, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ বহু সংখ্যক গেরিলা যোদ্ধা, বহু সংখ্যক, এক একের নাম বললে হয়তো 200-300 নাম তো বলা যাবেই, যারা সবাই এক একজনের জীবন্ত কিংবদন্তি। তারা তাদের 9 মাসের গেরিলা যুদ্ধে অপারেশনে তাদের প্রয়োজনে এহেন কর্ম নেই যে তারা করেনি, সব কাজ তারা করতে পেরেছেন। ইট মিনস, এর অর্থ যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় মানুষের, তখন তারা সব কিছু করতে পারে। এর অর্থ শেখ হাসিনার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি ধাক্কা মারতে মারতে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তাহলে তারাও ঠিক 71 সনে যে কাজগুলো করেছে, তারা 76-77 সনে যে কাজগুলো করেছে, 83-84 সনে যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ, অথবা ধরুন 2004-5 সনে তারা যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ তারা যদি আবার এই সময়টাতে শুরু করে, আমরা এই সমাজে কেউ বসবাস করতে পারবো না। এই জন্য হয় কি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যতটা সম্ভব খোলামেলা হালকা আলাপ আলোচনা করলে অনেক সিরিয়াস বিষয় সেগুলো খুব স্বাভাবিক হয়ে যায়। এখন ধরুন শেখ হাসিনার আগমন নিয়ে আমরা সবাই তার পক্ষে যারা লোকজন যারা আছেন তাদের কথা শুনে আমরা সবাই মানে কারণে অকারণে আতঙ্কিত হচ্ছি, আগ্রহ হচ্ছি। তিনি কি প্লেনে আসবেন, না পায়ে হেঁটে আসবেন, তিনি কি ত্রিপুরা দিয়ে আসবেন, আগরতলা ত্রিপুরা দিয়ে আসবেন, নাকি সেই আমাদের লালমনিরহাট, বাংলাবান্ধা, রংপুরের ওই সীমান্ত দিয়ে আসবেন, তিনি কি মুর্শিদাবাদ এই এলাকা হয়ে মুজিবনগর যে এলাকা আছে যেখানে বৈদ্যনাথ তলাতে স্বাধীন বাংলাদেশের
মন্ত্রী পরিষদের প্রথম যে গার্ড অফ অনার হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তো সেখানে সেই বৈদ্যনাথ তলায় কি তিনি আসবেন, নাকি সিলেটের যে জৈন্তা পাহাড়ের কাছে যে একটা সীমান্ত রয়েছে সেখানে আসবেন? তিনি কি মণিপুর হয়ে বাংলাদেশে ঢুকবেন, নাকি যশোরের বেনাপোল হয়ে ঢুকবেন, নাকি প্লেনে করে সরাসরি ঢাকা এয়ারপোর্ট আসতে পারেন, সিলেট চিন্তা করবেন যে বাংলাদেশে তিনি আসবেন? তো প্রতিবারই তো যেটা হয়, সিলেটে তিনি যে কোনো শুভ কাজ করার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করেন। কাজেই তিনি দিল্লি থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে আসলেন এবং সেখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে বাই রোডে তার লোকজন সহকারে ঢাকা চলে আসলেন। আবার উল্টো হতে পারে, তিনি বললেন যে না, প্রতিবার তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করি, এবার হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করব, সেখান থেকে আসবো এবং সেখান থেকে চিটাগং হয়ে বাই রোড এখানে আসবে। এর কারণ হলো চিটাগং সবসময় আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং আওয়ামী লীগের অনেক কিছুর অভ্যুদয় হয়েছে চিটাগং থেকে বা চট্টগ্রাম থেকে। কাজে সেই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকেই তিনি সেই তার আগমন শুরু করবেন। এ সকল কথাবার্তা যখন আলোচনা আমরা করি, প্রতিপক্ষের মনে ভীষণ রকম যাকে বলা হয় রাগ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়, বিরক্তি তৈরি হয় এবং তারা মনে হয় যে যদি পেতাম তাকে এখনই 1 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়িয়ে ফেলতাম। অন্যদিকে যারা প্রতিপক্ষ রয়েছেন, শেখ হাসিনাকে যারা শাস্তি দিতে চান, তারা চিন্তা করেন যে না, সে যেভাবেই আসুক না কেন বা তাকে যেভাবে আনা হোক না কেন, তাকে খুব সহজে মারা হবে না, তাকে গুটিয়ে গুটিয়ে মারা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাকে যে ফাঁসির রশিতে টানানো হবে, এটা কোনো যেন তেন ফাঁসি হবে না। বিশেষ 3 রং, লাল, নীল, সবুজ, এই লাল, নীল, সবুজ 3টি বিশেষ যে রং, এই রঙের যে পৃথিবীর সবচেয়ে শক্ত যে দড়ি আছে, এই রঙের দড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করে আলাদাভাবে এই ফাঁসি রশি বানিয়ে আনা হবে এবং সেই যে ফাঁসির রশি, সেই ফাঁসির রশিতে টানিয়ে তাকে ওই একবারই মানে ওই রশিটি ব্যবহৃত হবে। আমাদের যারা জল্লাদখানা আছে, আমি জানি না, এখানে হয়তো প্রত্যেকটা জল্লাদখানায় যে ফাঁসির রশি, এগুলো নতুন থাকে না, এগুলো পুরনো থাকে। ওইটা টানার আগে পরীক্ষা করা হয় যে সেগুলো ঠিকমতো আছে কিনা এবং এগুলোর বিশেষ আকার তৈরি করা হয়। তো যারা শেখ হাসিনা বিরোধী, তাদের বক্তব্য হলো যে না, এরকম অর্ডিনারি ফাঁসি রশি দিয়ে তাকে টানালে চলবে না, যেহেতু সে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং নামকরা, মানে যাকে বলা হয় স্বৈরাচার, এরকম স্বৈরাচার বাংলাদেশে আর হয়নি। কাজেই তার জন্য আলাদা স্পেশাল অর্ডার দিয়ে রশি বানিয়ে আনতে হবে এবং সেই রশি কোথা থেকে আনবে, মানে এটা মানে ছক্কা ফক্কা দিয়ে, যেমন চীন থেকে আনা যাবে না, তারপরে আমেরিকা থেকে আনা যাবে না, এই রশি আনতে হবে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, স্পেশাল অর্ডার দিয়ে সেই ফাঁসি আনাতে হবে। বিকজ এই দুটো রাষ্ট্র এখন যে কোনো কারণে বাংলাদেশের বন্ধু হয়ে গেছে এবং এখন যারা ক্ষমতায় আছেন তাদের অনেকের সঙ্গে এই দুটো রাষ্ট্রের ভালো সম্পর্ক। ফলে তারা যদি কোনো রশি দেয়, সেই রশিতে যদি কাউকে আটকানো হয়, তাহলে তার আর রক্ষা নেই। কাজেই পাকিস্তান থেকে ফাঁসির রশি আনতে হবে স্পেশাল অর্ডার দিয়ে, এই 3টি রং দিয়ে। সেকেন্ড থিং হলো যে অর্ডিনারি জল্লাদ দিয়ে হবে না। আমাদের দেশের যারা বিভিন্ন সময় জল্লাদ, তাদেরকে যারা ফাঁসির আসামি বা দাগি আসামি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, এদেরকে ধীরে ধীরে ট্রেন আপ করে তাদেরকে জল্লাদ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং এই যে সবচেয়ে বড় একটা জল্লাদ, তাকে সম্প্রতি ছাড়া হয়েছে, তার নানা রকম লোমহর্ষ কাহিনী আমরা শুনেছি। তো সেক্ষেত্রে এরকম অর্ডিনারি যাকে বলা হয় যারা জল্লাদ রয়েছেন, এরকম তো হবে না। শেখ হাসিনার জন্য আলাদা মহিলা জল্লাদ লাগবে এবং সেই মহিলা জল্লাদ আগের থেকে ট্রেন আপ করতে হবে এবং যেদিন এই মহিলা জল্লাদ দিয়ে 3 রঙের রশ্মি দিয়ে শেখ হাসিনাকে টানানো হবে, তখন বুঝবে নরেন্দ্র মোদী যে এই যে বাংলাদেশে যে নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে, ভারত বিরোধী একটা শক্তি, তাদের কত শক্তি, তাদের কত ক্ষমতা, তাদের কত
যাকে বলা হয় সাহস। এর কারণ হলো যে তারা শেখ হাসিনাকে মনে করছে দিল্লির প্রতিভু। তারা শেখ হাসিনাকে টানানো মানে দিল্লির কুতুব মিনারকে ফাঁসিতে লটকানো। তারা শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো মানেই তারা মনে করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দুইটাকে একত্রে ফাঁসি দেওয়া, এই কাজটি করা। ফলে সেই কাজটি সেলিব্রেট করার জন্য যারা শেখ হাসিনার প্রতিপক্ষ, তারা সকাল বিকেল যদি খুব নীরবে নিভৃতে নাকে নস্যি দিয়ে এই চিন্তা করতে পারে, তাহলে ধরে নেবেন যে শেখ হাসিনার পতন হবে। আর যদি এই ধরনের চিন্তা মাথায় আসা তো দূরের কথা, উল্টে ফেলে আপা আসবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে কারো হাঁটু কাঁপুনি শুরু হয়ে যায়, কারো অন্তর্বাস ঘেমে যায়, কারো মাথার চুল, কারো অর্ধেক টাক পড়া আছে। দেখা গেল যে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথেই ওই ধরনের কোনো খবর শেখ হাসিনা আসতেছে, 10-12টা চুল পড়ে গেল। যাদের মাথায় একেবারে পুরো টাক, তাদের মুখের মধ্যে দেখা গেল যে চান্দির মধ্যে হঠাৎ করে একটা দাগ পড়ে গেল। তো এরকম যখন একটা অবস্থা হয়, তখন আপনি দেখবেন যে শেখ হাসিনার যারা পক্ষের যারা লোক আছেন তাদেরই বিজয় হবে। মূলত যে কোনো একটা ঘটনা ঘটে পাবলিক পারসেপশনের উপরে, পাবলিক ঘটনাটাকে কিভাবে নেয়, কিভাবে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনুযায়ী তার মনোবল কোন পর্যায়ে আছে। যদি শেখ হাসিনার ফাঁসির দাবিদার যারা লোকজন রয়েছেন তাদের চিন্তা চেতনা কর্ম ঐক্যবদ্ধ থাকে এবং তারা সুদৃঢ় হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা যত শক্তিশালী রাষ্ট্রের আশ্রয় থাকুন না কেন, এই পৃথিবী তার জন্য নিরাপদ নয়। আবার অন্যদিকে শেখ হাসিনার যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা যদি তাদের নেত্রীর দেশে ফিরে আসার ব্যাপারে সুদৃঢ় থাকেন, আর শেখ হাসিনার দেশে ফিরে আসার খবরে যদি কারো পিলে চমকে যায়, কারো পেটের মধ্যে গুড়গুড়ানি শব্দ শুরু হয়ে যায়, কারো নাভির গোড়ায় চিনচিন করে শব্দ করে ওঠে, কারো হাত পা কাঁপা শুরু হয়ে যায়, কারো গলা শুকিয়ে যায়, আপনি নিশ্চিত থাকেন শেখ হাসিনারই বিজয় হবে। এটাই হলো সায়েন্স অফ পলিটিক্স। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং